এখন বলো কেমন হয়েছে? রুবা শুধু মাথা উপর নিচ করলো। রুবার কাছে এসে মাহি বলল, এভাবে ইশারায় বললে হবে না রুবা, মুখে বলো। তুমি সারাদিনে একটা কথা বলছো না। প্লিজ রুবা, স্পিক আপ। রুবা ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে আছে। মাহি আবারও বলল, বলতে হবে কথা, কিছু একটা বলো প্লিজ। আমার কিছু ভালো লাগছে না। কি করলে ভালো লাগবে বলো? আমার শুয়ে থাকতে ইচ্ছে করছে। ঠিক আছে, শরীর খারাপ লাগলে তো শুয়ে থাকাই ভালো। এখন এখান থেকে এমনিতেও যেতে হবে, বৃষ্টির ছিটা পড়ছে। চলো মার কাছে গিয়ে বসি। মাহি রুবার হাত ধরলো। আমার সঙ্গে আসো বলে ঘরের দিকে হাঁটতে শুরু করলো ওরা। গলা নামিয়ে মাহি বলল, তুমি বলছিলে না তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? তুমি সুস্থ হও, তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজবো। কেমন এক কাজ করলে কেমন হয়? মা বাবা সহ আমরা কোথাও যাই, চলো। শ্রীমঙ্গলে বাবার এক ক্লায়েন্টের দারুণ এক রিসোর্ট আছে, সেখানে গেলে কেমন হয়? সিলেটের বৃষ্টি কিন্তু দারুণ, তখন দেখবো তুমি কত ভিজতে পারো। রুবা কোনো উত্তর দিল না। রুবা চুপ করে কথা শুনছে। কথা বলতে বলতেই ওরা লিভিং রুমে এসে ঢুকলো। সেখানে নিজমকে দেখে এসে একটু থমকে গেল মাহি। মনে মনে ঠিক করলো নর্মাল বিহেভ করতে হবে মাহির। ওই দিন রুবা নোটিস করেছে ওরা কথা বলে না। রুবার চোখেও যেহেতু পড়ছে, বাকিরা যে খেয়াল করবে না তার রিস্ক নেওয়া যাবে না। এর মধ্যে রিয়া আপু তো আরেক চিজ। মাহি ঘরে ঢুকতে ঢুকতে রিয়ার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, কখন আসলে তোমরা? আপনি যখন আপনার বউকে রোমান্টিক ভায়োলিন শোনাচ্ছিলেন তখন। রুবাকে সোফায় বসিয়ে দিয়ে মাহি হেসে বলল, ও আচ্ছা, কাছে যেতে? না থাক, ছোট ভাই রোমান্টিক মুডে আছে। কাবাবে হাড্ডি হতে চাই কি বলিস নিজুম? নিজুম মনের দিকে হতাশ দৃষ্টিতে তাকালো। তারপর রুবাকে উদ্দেশ্য করে বলল, তোমার শরীর এখন কেমন? রুবা চোখ ঝাঁকালো শুধু। মাহি রুবার পাশে সোফার হ্যান্ডেলে বসলো। রুবার কানের কাছে মুখ এনে বলল, মুখে বলো রুবা প্লিজ। নিজুম তার মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত করলো নিজেকে। চা হাতে নিয়ে রিয়া বলল, মাহি চা খাবি না? আমরা খেয়েছি চা, তোমরা খাও। রুবা, সবার সঙ্গে গল্প করলে মন ভালো থাকবে, তাই ওদের সবাইকে ডেকে আনলাম। তারানারও মেয়েরা আসতো, কিন্তু ওদের কোনো ফ্রেন্ড এসেছে বাসায়। সবাই নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত। মাহি নিজুমের দিকে তাকালো। হঠাৎ বলল, নিজুম তোর কি অবস্থা? নিজুম মোবাইল থেকে চোখ না সরিয়েই বলল, ভালো। কি বলবে মাহি বুঝে পাচ্ছে না। রিয়াকে উদ্দেশ্য করে মাহি বলল, আপু, তোমার প্রিন্স চার্মিং এর কি খবর? উনি কবে পদার্পণ করবেন এই বঙ্গদেশে? ফাজলামো করিস তাই না আমার সঙ্গে? আরে না আপু, তোমার বিয়ে খাওয়ার জন্য অপেক্ষা করছি কত। রুবা মাহির দিকে তাকালো। মাহি ওর দিকে ঝুঁকে বলল, কিছু বলবে? রুমে যাব, বসতে ভালো লাগছে না। ঠিক আছে, রুমে নিয়ে যাচ্ছি। মা, রুবা ঘরে যেতে চাইছে, বসতে খারাপ লাগছে ওর। সাফিয়া বেগম উদ্বেগ প্রকাশ করে বললেন, ঠিক আছে, রুমে নিয়ে যা। ও আজকে হাসপাতালে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। বলিসনি তো মাহি, এই মাত্র তোর খালামণি বলল। তাই নাকি? আমিও তো জানি না কখন। ও ড্রেস চেঞ্জ করার জন্য দাঁড়ালো যখন তখন। তোমরা আমাকে বললে না তো? নিঝুম বলেনি তোকে? ও তো ছিল, আমি ভেবেছি ও বলেছে তোকে। মাহি মাহি নিঝুমের দিকে তাকালো। নিঝুম বলল, আমার খেয়াল ছিল না, সরি। মাহি কয়েক সেকেন্ড নিঝুমের দিকে তাকিয়ে রইল। তারপর রুবাকে বলল, তুমিও বললে না শরীর এত উইক তোমার, আর খেতে চাও না? মা, ও রাতের খাবারটা দিতে বলো, আমি খাইয়ে দিচ্ছি। চলো রুবা। তুমিও কি রুমে খাবে মাহি? দুজনের খাবার দিতে বলবো? আগে ওকে রুমে নিয়ে যাই, তারপর দেখি মা। ঠিক আছে। রুবাকে রুমে নিয়ে আসলো মাহি। বিছানায় বসাতে নিল। রুবা বলল, ওয়াশরুমে যাব। আমি দিয়ে আসছি বলে মাহি দরজা পর্যন্ত দিয়ে গেল। চাপিয়ে রেখো, লক করো না, পড়ে গেলে আবার। মাহি রুমে ঢুকে রুবার ওষুধগুলো বের করলো। ওষুধ, ইনজেকশন, সিরিঞ্জ সব একসঙ্গে রাখা, গুছিয়ে রাখতে হবে এক সময়। রুবা বের হয়ে আসলে ওর খাওয়ার আগেই ওষুধ খাইয়ে দিল। আমি 2 সপ্তাহের ছুটি নিয়েছি, এই পুরো সময় তোমার, ঠিক আছে? আমি যেভাবে যখন খেতে ঘুমাবো বলবো তুমি তাই করবে। তোমাকে এর মাঝে ফিট করে ছাড়বো। দেখো, এখন খাওয়া দিলে ঠিক মতো রাতের খাবার খাবে। টিভি ছেড়ে দিব? রুবা মাথা নেড়ে না করলো।
লাইনে বুয়া রুবার খাবার নিয়ে আসলো, স্যুপ, ব্রেড আর পুডিং। দেখো দারুণ ডিনার এসেছে, ঠিকভাবে খেতে হবে। মাহি স্যুপের চামচে ফু দিয়ে রুবার সামনে ধরলো। রুবা মুখে নিল, বলল, গরম বেশি। ঠিক আছে, আমি ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছি। শুধু স্যুপ খাবো, আর কিছু খাবো না। না, খেতে হবে। দরজা নক করে রিয়া ঢুকলো। আসো আপু। কি অবস্থা রুবার, শরীর কেমন এখন? এই যে খাচ্ছে। তুই যে বউয়ের এত যত্ন করতে পারবি, তোকে দেখে আগে কিন্তু বোঝা যায় নাই। রিয়া সোফায় বসতে বসতে বলল। মাহি প্রশ্ন করলো, আর কি বোঝা যায় না আমাকে দেখে? এই যে তুই এত রোমান্টিক। আমি মোটেও সেরকম কিছু না, আমি কাঠখোট্টা একজন ডাক্তার সামান্য, বুঝলে আপু? তোমার সাজ্জাদ সাহেব কেমন সেটা বল। না রে মাহি, আগে ভালো ছিল, পিএইচডি পড়াশোনা করতে করতে কেমন জানি জানি গাছ গাছ হয়ে গেছে রে। রিয়ার কথা শুনে মাহি হো হো করে হাসছে। রুবা মুগ্ধ হয়ে মাহির দিকে তাকিয়ে আছে। কতদিন পর এত মন খুলে হাসছে মাহি, কি সুন্দর লাগছে। তারপর চোখ নামিয়ে নিল, ওর চোখ আবার ঝাপসা হয়ে আসছে। রুবাকে ডিনার করিয়ে ওষুধ খাইয়ে দিল মাহি। তারপর রুবাকে বলল, তুমি শুয়ে থাকো, আমি ডিনার করে আসি। এখানে করতাম, কিন্তু গেস্ট আছে, সবার সঙ্গে খাওয়া উচিত, তাই না? কিছু লাগবে তোমার? রুবা মাথা নেড়ে না করলো। রিয়া, ঠিক আছে, আমি আসলাম। চলো রিয়াপু, ডিনার করি। আসলাম রুবা, ভালো থেকো, আর বেশি বেশি সেবা আদর করে নাও, বুঝলে? হাজবেন্ডরা কিন্তু বউদের বেলায় উদাসীন হয়। তোমার ভাগ্য ভালো, আমার ভাই খুব কেয়ারিং, তাই যত পারো আদর করে নাও। হ্যাঁ হয়েছে রিয়াপু, বিয়ে না করে তোমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। করলো। রিয়া কথা বলতে বলতে বের হয়ে গেল। তারপর রুম থেকে বের হয়ে গেল। রুবা চুপচাপ শুয়ে পড়ল, ওর খুব কষ্ট হচ্ছে। মাহির এত যত্ন আত্মী দেখে ওর আরো বেশি কষ্ট হয়। মাহি রিয়া আর সবার সঙ্গে স্বাভাবিক গল্প করেই রাতের খাবার খেলো। ওয়েদার খারাপ করেছে দেখে সবাই খাওয়ার পরপরই বিদায় নিল। নিচে গাড়ি পর্যন্ত মাহি তুলে দিল খালামণি, ছোট মামি, রিয়া আর নিঝুমকে। ওদের গাড়ি বের হয়ে যাওয়ার পর সে কিছুক্ষণ নিচে বসলো, সিগারেট ধরালো। এখানে সিগারেট খেলে রুবার সমস্যা হবে না। অবশ্যই হাতে মুখে গন্ধ থাকবে, ভালো করে ধুয়ে ফেললেই হবে। বাই দিস টাইম রুবা ঘুমিয়ে পড়েছে হয়তো। ও গিয়ে সোফায় শুয়ে পড়বে। সারাটা দিন কি যে গেল চিন্তা করছে মাহি। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে তার এখন একটাই চিন্তা, রুবাকে আর বাবা মাকে সুস্থ রাখা, স্বাভাবিক রাখা। বৃষ্টির তীব্রতা বাড়ছে, সঙ্গে কি প্রচন্ড বাতাস, ঝড় হবে নাকি আবার। মাহি সিগারেট ছুঁড়ে ফেলে উপরে উঠে আসলো। ডাইনিং এর পাশের বেসিনে ভালো করে হাত মুখ ধুয়ে কুলি করলো। হঠাৎ ওকে অবাক করে দিয়ে বাবা এসে কাছে দাঁড়ালো। মাহি ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবে বাবা? রুবা কেমন আছে মাহি? বাবা, ও ভালো আছে এখন। তোমার শরীর কেমন? আমি ঠিক আছি, তুমি রুবার খেয়াল রেখো। ঠিক আছে বাবা, অনেক রাত হলো, যাও শুয়ে পড়ো। মাহি তার বাবাকে তাদের ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। খুব রিল্যাক্স লাগছে আজ মাহির বাবাকে দেখে। সে নিজের ঘরের দিকে আসছে আর চিন্তা করছে। দরজা খুব সাবধানে খুলে ভেতরে ঢুকলো মাহি। বিছানার কাছে এসে দেখে রুবা ঘুমিয়ে আছে। ওয়াশরুমে গিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে নিল। ঘরে ঢুকে রুবার পাশে বসলো, রুবার কপালে হাত ছুঁয়ে দিল। গভীর ঘুমে আছে বোঝা যাচ্ছে। রুবার পাশ থেকে উঠে সে সোফায় গিয়ে শুয়ে পড়ল। কালকে হসপিটালে যেতে হবে না, তাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কোনো তাগিদ নাই। কিন্তু কালকে রুবার বিষয়ে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলতে হবে। এত নির্লিপ্ত হয়ে গেছে কেন? আজ সারাদিনে মাত্র 5টা কথা বলছে, তাও মাহির জোড়াজুড়িতে। উঠে গিয়ে রুবার গায়ের চাদরটা ঠিক করে দিল। কি সুন্দর লাগছে রুবার ঘুমন্ত মুখটা দেখতে। মাহি কিছুক্ষণ তাকিয়ে রইল রুবার দিকে। সোফায় শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে মাহি ঘুমিয়ে গেল। হঠাৎ করে মাঝরাতে তার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে বিছানায় রুবা নেই, ওয়াশরুমে গেছে হয়তো। মাহি চোখ খুলে অপেক্ষা করছে রুবার। ওয়াশরুম থেকে ঠিকভাবে বের হলে তারপর আবার ঘুমিয়ে যাবে সে। কি মনে করে মাহি ওয়াশরুমের দিকে তাকালো। লাইটটা অফ। কি ব্যাপার, রুবা কোথায়? মাহি লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসলো। ওয়াশরুমে ঢুকলো মাহি। না, কেউ নেই। বারান্দায় নাকি? না, বারান্দার দরজা বন্ধ, তার মানে ওখানেও নেই। মাহি ছুটে বের হলো ঘর থেকে।
মায়ের ঘরে গেছে কি হঠাৎ করে পাশের ঘরের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা, কিন্তু ভেতরে ঘর অন্ধকার। হঠাৎ করে পাশের ঘরের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা, কিন্তু ভেতরে ঘর অন্ধকার। মাহি শিহাবের ঘরে ঢুকলো। বলে লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে সে দেখে রুবা ফ্লোরে 2 হাঁটু ভাঁজ করে মাথা নুয়ে বসে আছে। বাহিরে কি ঝড় বৃষ্টি, তুমি এখানে বসে আছো কেন অন্ধকারে? বলে রুভার পিঠে হাত দিল মাহি। সঙ্গে সঙ্গে রুভা ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল, আমাকে ধরবে না, সাবধান, আমাকে ধরবে না। মাহির মাথায় বাজ পড়ল মনে হয়। এমন অবস্থায় রুবাকে দেখে চোখ লাল হয়ে ফুলে আছে, কাঁদতে কাঁদতে পুরো মুখ ফুলে গেছে। আর কেমন অস্বাভাবিক চাহনি। কি হয়েছে রুবা তোমার? রুবা লাফ দিয়ে দূরে সরে গেল মাহির থেকে। আমার কাছে আসবে না, খবরদার বলছে আমার কাছে আসবে না। মাহি কি করবে বুঝতে পারছে না। রুবা, রুবা, আসবো না আমি। কি ভুল করেছি আমি, বলো। এমন করে না প্লিজ। আমার কাছে কেউ আসবে না, আমি খুব খারাপ। কি বলছো এসব তুমি রুবা? আমার কাছে যে আসে সে হারিয়ে যায়, কেউ আসবে না। মাহি ছুটে এসে রুবাকে ধরতে নিল, ধাক্কা দিয়ে সরিয়ে দিল রুবা মাহিকে। আমার বাবা প্রথমে চলে গেল, তারপর মা যেভাবে বড় করলো সেও আমাকে ছেড়ে চলে গেল। তোমার ভাই আমাকে অনেক ভালোবাসতো, সেও হারিয়ে গেল, বেবিটাও নেই। এখন তুমি আমাকে ভালোবেসে দিলে, তোমারও ক্ষতি হবে। যাও যাও, দূরে যাও। না রুবা, আমার কিছু হবে না। না, আমি একটা অপায়, আমি আমার কাছে কেউ আসবে না, কেউ না। মাহি আবার ধরতে গেল, রুবা ছুটে বিছানার উপর উঠে গেল। আমি খুব খারাপ, কেউ আমাকে ভালোবাসবে না, আমার কাছে আসলে ক্ষতি হবে সবার। মাহি এবার ঝাপটে ধরে ফেলল। রুবা তুমি অসুস্থ, পড়ে যাবে। রুবা হাত ছুঁড়ে মাহিকে সমানে ধাক্কা মেরে যাচ্ছে, চিৎকার করছে, তুমি সারাদিন আমার এত যত্ন করবে না, তোমার ক্ষতি হবে। যাও, আমার কাছে আসবে না, ছাড়ো। মাহি শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। কোনোভাবেই ছাড়বে না সে রুবাকে। কি করবে মাহি বুঝতে পারছে না। রুবা প্লিজ শান্ত হও। শক্ত করে মাহি ওকে টেনে বিছানার উপর থেকে নামালো, তারপর জোর করে ঘর থেকে বের করে আনলো। নিজের রুমে নিয়ে গেল, বিছানায় বসিয়ে দিল। তারপর মেডিসিন বক্স থেকে সিরিঞ্জ বের করে জোর করে রুবাকে ঘুমের ইনজেকশন দিয়ে দিল। তবুও রুবা মাহিকে ধাক্কা দিয়েই যাচ্ছে, লাফ দিয়ে ওঠার চেষ্টা করছে, খামচে দিচ্ছে। মাহি বিছানায় একরকম নিজের সমস্ত শক্তি দিয়ে জোর করে জড়িয়ে ধরে রাখলো। চুপ চুপ, একদম চুপ রুবা, কথা না, ঘুমাও। তুমি ছাড়ো আমাকে, আমি চলে যাব। আমি থাকলে সবারই ক্ষতি হবে। কারো কিছু হবে না, একদম চুপ। আমাকে ছেড়ে, মাকে ছেড়ে কোথাও যেতে পারবে তুমি? প্লিজ, এত এক্সাইটেড হলে সমস্যা হবে রুবা। তোমার গতকালই ডিএনসি হয়েছে, ব্লিডিং বেড়ে যাবে। প্লিজ রুবা। আস্তে আস্তে অবশ হয়ে আসছে রুবা, ওষুধ কাজ করছে। মাহি তবুও নিজের বুকের সাথে জড়িয়ে রেখেছে শক্ত করে রুবাকে। বলেই যাচ্ছে রুবা, আমাকে ভালোবাসবে না, কখনো না। আচ্ছা ঠিক আছে, ভালোবাসবো না, ভালোবাসবো না। মাহি রুবার কপালে চুমু দিল। ততক্ষণে রুবা নিস্তেজ হয়ে আসছে। মাহিরে তখন প্রচন্ড ঝড় শুরু হয়েছে। মাহির ভেতরেও ঝড় বয়ে যাচ্ছে। মাহি চিন্তায় পড়ে গেল, এ তো পুরাই ডিপ্রেশনে চলে গেছে রুবা। আল্লাহ, আমি কি করব বলে দাও। আরো অনেকটা সময় রুবাকে ধরে রাখলো মাহি। ওর চোখ মুছিয়ে দিল। কি অবস্থা করেছে নিজের। সারাদিন কথা বলেনি, তার মানে ওর ভিতরে এই জিনিস কাজ করছিল। কালকেই সাইকোলজিস্টের কাছে নিতে হবে। খুব সাবধানে রুবাকে শুয়ে দিল, কিন্তু উঠতে গিয়ে দেখে রুবা ওর হাতটা আটকে দিল। মনে মনে মাহি ভাবছে, খুব তো ধাক্কা দিয়ে হাত ছুঁড়ে দূরে সরিয়ে ফেলেছিলে, এখন আবার আমার হাতটা আটকে দিলে না। আচ্ছা থাকো আমার হাতের উপর শুয়ে। মাহির হাতের উপর সারাটা রাত অচেতন হয়ে পড়ে রইল রুবা। মাহি প্রথম দিকে অস্বস্তি হচ্ছিল, তারপর কোনো উপায় নেই, নড়াচড়া করালেই উঠে আবার কি শুরু করে ভেবে চুপ করে রইল। সারা রাত মাহির বুকের কাছে বেহুশ ঘুমিয়ে রইল রুবা। খুব দুশ্চিন্তায় পড়ে গেল মাহি রুবাকে নিয়ে। রুবা সারা রাত ঘুমের ইনজেকশনের প্রভাবে অচেতন হয়ে পড়ে রইল। মাহি খুব সাবধানে তার হাত রুবার মাথার নিচ থেকে বের করলো, তারপর আবার রুবার পাশে বাকি রাত শুয়ে রইল। খুব চিন্তা হচ্ছে রুবাকে নিয়ে। এত ডিপ্রেসডও একদিনে হয়ে গেল। মাহি উঠে বিছানায় হেলান দিয়ে বসে রইল। পাশে শুয়ে থাকতে দেখলে রুবা অপ্রস্তুত হবে, আর রাতের ঘটনাটা মনে না থাকলে সবচেয়ে বাজে ব্যাপার হবে। সকালে হঠাৎ রুবা ধর্মর করে বিছানায় উঠে বসলো। মাহিও সঙ্গে সঙ্গে রুবাকে ধরল।
কি হয়েছে রুবা? রুমা ওর দিকে তাকিয়ে শুধু বলল, ওয়াশরুমে যাব। তারপর বিছানা থেকে নামা শুরু করলো। মাহি তাড়াতাড়ি এসে ধরলো রুবাকে। ধীরে ধীরে যাও রুবা। নিজেই ওয়াশরুমে ঢুকে গেল। মাহি বিছানার কাছে দাঁড়িয়ে আছে, ওর মাথা কাজ করছে না, কি করবে এখন। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বাজে। ফোনটা নেওয়ার জন্য মাহি যেই টেবিলের কাছে গেল, রুবা ওয়াশরুম থেকে বের হয়ে ঘরের ভেতরে 2 পা দিয়ে লুটিয়ে পড়লো মেঝেতে, সেন্সলেস হয়ে গেল। মাহি রুবা বলে চিৎকার দিয়ে উঠল, ছুটে গেল কাছে। রুবা, এই রুবা। মাহি রুবাকে তুলে বিছানায় আনতে নিল। যে ভয়টা সে রাতে পেয়েছিল তাই হয়েছে। প্রচন্ড ব্লিডিং হচ্ছে। কোনোভাবে ধরে বিছানায় শুয়ে দিল। পালস দেখলো, পানির ছিটে দিল। রুবা, রুবা, এই রুবা, প্লিজ ওঠো। কি হলো রুবা? মাহি দৌড় দিল মায়ের ঘরের দিকে। মাহির ডাকে সাফিয়া বেগম ছুটে আসলেন রুমে। মাহি রাতের ঘটনা সব বলল মাকে। সাফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে রুবাকে ধরলেন। রুবা, মা আমার উঠো। কি করব আমি মেয়েটাকে নিয়ে? এত শরীর খারাপ কিভাবে হলো? রাতেও ফ্রেশ দেখাচ্ছিল। 2 বুয়া ছুটে এসেছে, তারা বলল, ভাইজান পানি ঢালি মাথায়। পানির ঝাপটা দাও, এতেই হবে। পানি মুখে দিতেই রুবা একটু নড়ে উঠল। রুবা চোখ খুলে তাকালো। মাহি রুবার দিকে ঝুঁকে বলল, রুবা, মা ওর কাপড় ভিজে গেছে, চেঞ্জ করতে হবে। ফরিদা বুয়া দৌড়ে গেল কাপড় আনতে। মাহি প্রেশার মাপছে। সাফিয়া বেগম বললেন, কত প্রেশার? 100/70 মা, কম অনেক। এর জন্যই এই অবস্থা হয়েছে। মা ব্লিডিংও হচ্ছে অনেক। কি এখন হসপিটালে নিব? না মা, হসপিটালে নিতে হবে না। কথা বলছি ডাক্তার সুরাইয়ার সঙ্গে ফোনে, কি বলে দেখি। মাহি ফোন নিয়ে বের হয়ে গেল রুম থেকে। বুয়ারা রুবার ড্রেস চেঞ্জ করে দিল। রুবার কপালে ব্যথা লেগেছে, রক্ত জমে গেছে। সাফিয়া বেগম নিঝুমকে ফোন দিলেন। হ্যালো নিঝুম মা, একটু বাসায় আয় তো। কেন খালাম্মা? আয়, একটা ঘটনা হয়েছে, এসে দেখ। আমি হসপিটালে যাওয়ার জন্য বের হলাম মাত্র। ঠিক আছে, আসছি খালাম্মা। মাহি রুমে ঢুকে দেখে রুবার ড্রেস চেঞ্জ করে বিছানার চাদর সব চেঞ্জ করে দিয়েছে বুয়ারা। রুবা শুয়ে আছে। ওকে দেখে বুয়ারা চলে গেল। রুবার জ্ঞান ফিরছে, কিন্তু নিস্তেজ হয়ে পড়ে আছে। কথা হয়েছে ডাক্তারের সাথে? হ্যাঁ মা, সিরিয়াস কিছু না। ও যে রাতের বেলায় লাফালাফি করছে সেই জন্য। ওষুধ বলেছে আমি লিখে দিচ্ছি, কাউকে নিয়ে আনিয়ে দাও। মাহির লিখে দেয়া কাগজ নিয়ে সাফিয়া বেগম বের হয়ে গেলেন। মা যাওয়ার পর মাহি রুবার মাথার কাছে গিয়ে বসলো। রুবা, কি হলো তোমার? এইভাবে ভেঙে পড়লে হয়? তাকাও আমার দিকে। রুবা চোখ বন্ধ করেই আছে। কিছুক্ষণ পর নিঝুমকে নিয়ে সাফিয়া বেগম ঢুকলেন। নিঝুমকে আনলাম মাহি, দেখ নিঝুম কি অবস্থা। মাহি খুব বিরক্ত হলো নিঝুমকে দেখে, মুখে কিছু বলল না। নিঝুম রুবার পাস দেখলো। প্রেশার মেপেছিস? কম। নিঝুম মাহির দিকে অবাক হয়ে দেখছে। খালাম্মা তুমি রুবার কাছে বসো, মাহি একটু আমার সাথে আয় তো। বলে নিঝুম রুম থেকে বের হয়ে গেল। মাহি চরম বিরক্তি নিয়ে বের হলো। নিচে স্টাডি রুমে ঢুকলো আবার। কি হয়েছে নিঝুম? কি কথা যে এখানে এসে বলতে হবে? মাহি বিরক্ত হয়ে বলল। নিঝুম মাহির দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহি বিরক্ত নিয়ে বলল, কি বলবি বল তাড়াতাড়ি। বাহ মাহি রাজগর, কি? তুই পারলি রে মাহি। কি পারলাম? তুই না একজন ডক্টর। আসলে কি সব কিছুর আগে পুরুষ মানুষ তো, তাই পারলি এমনটা করতে। একদিন আগে মেয়েটার ডিএনসি হয়েছে, তুই 3টা সপ্তাহ তো অপেক্ষা করতে পারতি। ছি ছি মাহি ছি। এর জন্যই কালকে এত রোম্যান্টিক হয়ে ভায়োলিন শোনাচ্ছিলি রুবাকে, তাই না? নিঝুম, কি বলতে চাইছিস? তুই যা করেছিস কালকে রাতে রুবার সঙ্গে তাই বলছি। আর আমার মুখ ফুটে বলতে হবে কেন? হ্যাঁ, রুবার ব্লিডিং আর তোর গলার ওই খামচিগুলো দেখে সবাই বুঝতে পারছে তোর কুকীর্তি। খালাম্মা বললো রুবার প্রচুর ব্লিডিং হচ্ছে। না জানি কতটা অসহায় ছিল মেয়েটা। ছি মাহি। শাট আপ নিঝুম। চিৎকার করবি না মাহি, আয়নায় গিয়ে নিজেকে দেখ আগে, তোর গলার কাছে কি হয়ে আছে। চুপ কর নিঝুম, অনেক বলেছিস। আর ইউ থিঙ্ক আই অ্যাম এ ব্লাডি রেপিস্ট? ও গড, হাউ কুড নিঝুম? 3টা বছর আমার সঙ্গে সম্পর্ক নাকি ছিল তোর? এই চিনেছিলি আমাকে? তার আগে আমি তোর খালাতো ভাই, সারা জীবন এই দেখেছিস। ওই তুই তো আমার প্রেমিকা ছিলি। 2 দিন আগেও কোনোদিন আমি তোর সাথে চান্স নেওয়ার চেষ্টা করেছি? আর যাকে নিয়ে কথা বলছিস শি ইজ মাই ওয়াইফ। ড্যাম ইট, রুবা আমার ওয়াইফ।
প্রেমিকার সঙ্গে আমি কোনোদিন অধিকারের বাহিরে দাবি করি নাই। সেখানে যার সবকিছুতে আমার অধিকার, তার ইচ্ছার বিরুদ্ধে আমি কি নিঝুম? তুই পারলি আমাকে নিয়ে এসব ভাবতে? ও গড নিঝুম, আমি তোকে বলেছিলাম আমাকে ঘৃণা করতে, আমাকে কষ্ট দিতে। তুই তো আমাকে মেরেই ফেললি। আমাকে কষ্ট দিতে গিয়ে নিজেকে নিচে নামাতে না করেছিলাম, আর তুই কি শুরু করলি? আমি আমার সব সম্পর্কতে অনেস্টিটা রাখি, ঠিক আছে, তাই তোর সাথে যখন সম্পর্কে বাধা ছিলাম তখন কোনোদিন কারো দিকে তাকানো তো দূরে থাক, চিন্তাও করি নাই। এখন তুই আমাকে কি বলছিস? আই অ্যাম এ রেপিস্ট? তাও কাকে? আমার বিয়ে করা অসুস্থ অসহায় বউকে। এতটা নিচে নামলি নিঝুম? শোন, কান খুলে শুনে রাখ, আমি যেদিন যখন বিয়ে করেছি রুবাকে, সেদিন থেকে শুধু ওর। আমি ওই দিনও তোকে বলেছি রুবার সঙ্গে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক আমি রক্ষা করব যদি রুবা চাই। রুবা আমার দিকে এক পা এগিয়ে এলে আমি 2 পা এগিয়ে যাব ওর দিকে। এটাই আমার অনেস্টি। তুই শুধু আমাকে দোষী করছিস। একবার আমার জায়গায় নিজেকে রেখে ভেবেছিস আমার কষ্ট কোথায়? আমার প্রাণের প্রিয় ভাই মরে গেছে হঠাৎ করেই। আমার বাবা অসুস্থ, মা সারা রাত ঘরে ঘরে হাটে, ঘুমাতে পারে না। 23 বছরের বিধবা ভাইয়ের বউ জীবিত লাশ হয়ে ঘরে পড়ে আছে। আমিও কিন্তু আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দিয়েছি। আমিও ভালোবেসেছিলাম নিঝুম, আমারও তাকে না পাওয়ার কষ্ট হয়েছে। তুই একা একটা কষ্টে কষ্ট পাচ্ছিস, আর আমার কতগুলো কষ্ট চিন্তা করেছিস? একবার সান্ত্বনার 2টো কথা শুনিয়েছিস? আমার রুবাকে বিয়ে করাতে নিজের কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। পৃথিবীতে কিছু মানুষকে ব্যক্তিগত স্বার্থের বাহিরেও চিন্তা করতে হয়। আমাকে সেই মানুষদের মতো হতে হয়েছে। তুই সত্যি ভালোবেসেছিলি তো আমাকে নিঝুম? আসলে বাসলে আজ এই অপবাদ দিতে পারতি না। গতকাল রাতে কি হয়েছিল রুবার, কি করেছি আমি, সেটা তোকে বলার প্রয়োজন বোধ করছি না। তুই তোর ধারণা নিয়ে থাক। ভালোই হলো, আমি এখন দায়মুক্ত, অন্তত তোর দিক থেকে। আর একটা কথা, আমি পুরুষ মানুষ বলে অমানুষ নই। যদি তাই হতাম 3টা বছর কখনো আমার রুমে, কখনো তোর রুমে 2 জন একা ছিলাম, নিশ্চয়ই চান্স নিতাম। আর নিতে চাইলে মিস আফরিন নিঝুম, তুমি, হ্যাঁ এই তুমি আমার কাছে নিজেকে শতবার বিলিয়ে দিতে। নিজেকে প্রশ্ন করে দেখো। রাগে গজগজ করতে করতে কথাগুলো বলেই মাহি স্টাডি রুমের দরজাটা লাথি দিয়ে খুলে বের হয়ে গেল। নিঝুম ধপ করে নিচে বসে গেল। হে, আমি কি করলাম মাহির সঙ্গে? মাহি! নিঝুম ঢুকরে কেঁদে উঠল। মাহি স্টাডি রুম থেকে বের হয়ে চোখ মুছল। ওকে দেখে ড্রাইভার আশরাফ দৌড়ে আসলো। ভাইয়া, এই যে ওষুধ আনছি। মাহি ওষুধ হাতে নিয়ে উপরে উঠে এলো। নিজের রুমে ঢুকলো, দেখে মা আর বুয়ারা ধরে রুবাকে দুধ খাও। মাহি দেখে মা আর বুয়ারা ধরে রুবাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে চামচ দিয়ে। মাহি সোজা ওয়াশরুমে ঢুকলো, আয়নার সামনে দাঁড়িয়ে কেঁদে দিল। ছি নিঝুম, ছি, তুই শেষ পর্যন্ত এই ভাবলি আমাকে নিয়ে? আমাকে ঘৃণা করতি তাও মেনে নিতাম। তুই আমাকে যে অপবাদে অভিযুক্ত করে ফেললি, এটা আমি কিভাবে সহ্য করব? তুই আমার ভালোবাসা দেখেছিস, কিন্তু এখন আমার ঘৃণাও দেখবি। মাহি নিজের গেঞ্জিটা খুললো। ওর ফর্সা গলার কাছে কালকে রুবার নখের কিছু আঁচড় লাল হয়ে আছে, ঘাড়ে বুকেও কালচে দাগ হয়েছে। নিঝুম, তুই এই খামচির দাগ দেখেই এত তাড়াতাড়ি জাজ করে ফেললি? তাও যদি বলতি রুবার সঙ্গে স্বাভাবিক স্বামীর মতো সম্পর্ক করেছি, তুই কিনা আমাকে বর্বর পুরুষ মানুষ অপবাদ দিলি যে অসুস্থ স্ত্রীর উপর শারীরিক অত্যাচার করেছে। হাউ কুড নিঝুম? মাহি মানতেই পারছে না নিঝুমের কথাগুলো। শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। নিঝুম, তোকে না পাওয়ার যে কষ্ট পাচ্ছিলাম, আজ এক কথায় সব শেষ করে দিলি রে। কেন এমন করলি তুই? আজ থেকে তোর জন্য আমি অন্য মানুষ। তুই নতুন মাহিকে দেখবি, নিঝুম অপেক্ষা কর। গোসল শেষ করে মাহি বের হয়ে এলো। নিঝুম চলে গেছে, কি বললো তোকে? মাহির মাকে কঠিন কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর ধীর গলায় বলল, ওর ডিউটি আছে তাই চলে গেছে। আর হসপিটালের রোগী বিষয়ে কথা বললে আর কিছু না? মাহি রুবার ওষুধগুলো নিল হাতে। খেয়েছে মা কিছু? হ্যাঁ, অনেক জোর করে একটু দুধ খাওয়াতে পারলাম। ওষুধ খাওয়ার পানিটা দাও মা। সাফিয়া বেগম পানির গ্লাস বাড়িয়ে দিলেন। রুবাকে ওষুধ খাইয়ে দিয়ে শুয়ে দিল মাহি। মাহি, হ্যাঁ মা বলো। রুবাকে কি সাইকোলজিস্ট দেখাবি? কথা বলে দেখি আগে। আর ওর জন্য আমি যথেষ্ট মা। আমি 2 সপ্তাহের ছুটি নিয়েছি, এর মাঝে ওকে ঠিক করে দিব ইনশাল্লাহ। দেখো, তুমি চিন্তা করো না। আর একটা কথা,
কালকে রাতের ঘটনা কাউকে বলার দরকার নেই মা। রুবা ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ঠিক আছে মাহি। তুমি ব্রেকফাস্ট করেছো মা? আমি একটু ঘুমাবো এখন। তুই খাবি না মাহি? শুধু চা পাঠিয়ে দাও প্লিজ। ঠিক আছে দিচ্ছি। সাফিয়া বেগম ওদের রুম থেকে বেরিয়ে গেলেন। মাহি রুবার পাশে বিছানাতেই শুয়ে পড়ল। আজ থেকে এক মুহূর্তের জন্য সে রুবাকে একা রাখবে না। ওর যা মানসিক অবস্থা, কখন কি করে ঠিক নেই। মাহি বিছানায় শুয়ে রুবার দিকে তাকিয়ে আছে। রুবা, এই রুবা, তাকাও আমার দিকে। রুবা চোখ খুলে তাকালো। মাহি বলল, আমি এখানে শুয়ে থাকলে তোমার কোনো সমস্যা হবে না তো? রুবা শুধু তাকিয়ে আছে, ওর দিকে কথা বলছে না। মাহি বলল, না, জেনে নিলাম। কাল রাতে যা মারলে আমাকে তুমি, দেখো গলায় কি করেছে। মাহি ওর গলাটা দেখিয়ে বলল। মাহিকে পুরোই অবাক করে দিয়ে রুবা ওর গলায় স্পর্শ করলো। মাহি অবাক হয়ে গেল। দেখছো রুবা কত ব্যথা দিয়েছো? সরি। এভাবে সরি বললে কি হয় নাকি? রুবা সরু চোখে তাকালো মাহির দিকে। মাহি বলল, নখে জার্ম থাকে, যদি ইনফেকশন হয়ে যায় একটু অ্যান্টিসেপটিক লাগিয়ে দিলে না হয় বুঝতাম তুমি আমার কথা ভাবো। রুবা উঠতে নিল যে মাহি ওর হাত ধরে ফেললো। হাসি মুখে বলল, যাওয়ার দরকার নেই, অ্যান্টিসেপটিক আমার কাছেই আছে। রুবার দিকে স্যাভলন ক্রিমটা বাড়িয়ে দিল মাহি। তারপর নিজের গেঞ্জি খুলে ফেললো। রুবা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো, তার অস্বস্তি লাগছে। মাহি বলল, শুধু কি গলায় আঁচড়ের দাগ যে ক্রিম ঘুষি দিয়েছো আমাকে? তোমার চুরিতে লেগে হাতে বুকে কালশিটে পড়ে গেছে দেখো, পিঠেও আছে দেখো। এত মান আমাকে জীবনে কেউ মারেনি। শেষ পর্যন্ত কিনা নিজের বউয়ের হাতে মার খেতে হলো। আমি তো পুরুষ জাতির কলঙ্ক হয়ে গেলাম। রুবা লজ্জা পেয়ে মুখ নিচু করলো। মাহি রুবার মুখ দেখছে, সব তো স্বাভাবিক মনে হচ্ছে। লজ্জা পাচ্ছে, নিজেকে আড়াল করছে। মনে মনে বলল, আল্লাহ ওকে ঠিক করে দাও প্লিজ, ওর মন ভালো হয়ে যা কিছুতে, সব আমি করব। এখন ক্রিম কি হাতে নিয়ে বসে থাকবে? লাগিয়ে দাও। রুবা মাহির গলায়, ঘাড়ে, পিঠে, বুকে ক্রিম লাগিয়ে দিচ্ছে, কিন্তু খুব লজ্জা পাচ্ছে। একে তো নিজের এই কাজের জন্য, অন্যদিকে মাহির উদম শরীরটাতে স্পর্শ করে। দরজায় নক করছে ফরিদা বুয়া। কে? ভাইজান, আপনার চা আনছি। বুয়া পরে আসো প্লিজ, আমি ডাকবো। চা ঠান্ডা হয়ে যাইবো ভাইজান। বলে হবে বুয়া, যাও এখন। এখন খুব জরুরি কাজ হচ্ছে তাই না? চা পরেও খাওয়া যাবে। কি বলো রুবা? শুধু হ্যাঁ হু করলে হবে না, ভালো করে কথা বলো। রুবা তাকিয়ে আছে মাহির দিকে। এক পলক তাকিয়ে বলে উঠল, আমি কাল রাতের ওই ঘটনার জন্য ভেরি সরি। এই তো কত সুন্দর মিষ্টি গলা, আর কি সারাক্ষণ ফেল করে তাকিয়েছিলে। আমি সারাদিন কালকে তোমার ভয়েসটা শুনতে চাইছিলাম। আর কখনো এভাবে কথা বন্ধ করে আজে বাজে চিন্তা করবে না তুমি। তবে ইচ্ছা করলে মারতে পারো আমাকে, আমি কিছুই বলবো না। বলে হেসে দিল মাহি। রুবা লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিল আবার। আর লাগাতে হবে না, ক্রিম দাও, রেখে দিচ্ছি। ক্রিম রেখে মাহি গেঞ্জি পরলো। বালিশে মাথা রেখে মাহি বলল, একটা কথা বলবা রুবা? রুবা পাশ ফিরে তাকালো মাহির দিকে। তুমি আমার মাকে অনেক ভালোবাসো তাই না? আবার রুবা? আচ্ছা, বলছি মাকে অনেক ভালোবাসি। তোমার অসুস্থতার জন্য তোমার কষ্ট দেখে মা এমনকি বাবাও কষ্ট পাচ্ছে। তুমি ভালো হয়ে যাও প্লিজ। আমার আর তোমার তো এই দুজন মানুষ ছাড়া কেউ নেই পৃথিবীতে, তাদেরও কেউ নেই, আমরা দুজন ছাড়া। তাই চেষ্টা করি তাদের ভালো রাখতে, যতদিন তারা বাঁচবে ততদিন। প্লিজ তুমি কথা দাও, তুমি ভালো থাকবে রুবা। ঠিক আছে, কথা দিলাম। এভাবে না, আমার হাত ধরে বলো। রুবা মাহির হাত ধরলো, বলল, কথা দিলাম, ভালো থাকবো। এখন চা খাওয়া যায়? কি বলো রুবা? কিন্তু গিয়ে বলতে ইচ্ছে করছে না। আমি বলে আসবো। রুবা উঠতে নিল, মাহি বলে উঠল, না সাবধান, তুমি উঠবে না, তোমার উঠা নিষেধ, পুরো রেস্ট তোমার। তাহলে চা আসবে কিভাবে? উপায় আছে, দাঁড়াও। বলে মোবাইল থেকে বের করে কুদরত ভাইকে চা পাঠানোর জন্য বলল মাহি। আমি আগে এভাবে ওকে দিয়ে সিগারেট আনাতাম, ও লুকিয়ে এ ঘরে দিয়ে যেত। কালকে তুমি সিগারেট খেয়েছো? তুমি জানলে কিভাবে? তোমার হাতে গন্ধ পেয়েছি যখন তুমি কপালে হাত দিয়েছিলে আমার, তখন। তাই? খুব ভালো করে হাত ধোয়ার পরও হাইরে মেয়ে মানুষটা কি তীব্র নাক। হেসে উঠল দুইজন। চা নিয়ে এসেছে আবার বুয়া। ভেতরে এসো। ওহো, চা এক কাপ নিয়ে এসেছো? আচ্ছা ঠিক আছে, দাও এদিকে। আরেক কাপ নিয়ে আসতেছি ভাবির জন্য। আমার লাগবে না বুয়া, একটা কথা বলবো। আমি কখনো কারো বাসায় তার অনুমতি ছাড়া, তার ইচ্ছে ছাড়া যাইনি।
কিন্তু তোমার জীবনে তোমার অনুমতি ছাড়া তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে এসেছি। একরকম বাধ্য হয়েছি আসতে। এটা আমার খুব খারাপ লাগে, কষ্ট দেয়। তোমাকে কে বললো রুবা তুমি আমার অনুমতি ছাড়া আমার ইচ্ছার বিরুদ্ধে এসেছো আমার জীবনে? রুবা, আমি আমার সম্পূর্ণ হোশে আমার ইচ্ছায় তোমাকে আমার জীবনে গ্রহণ করেছি। কারণ যাই থাকুক, যখন করেছি সম্পূর্ণ ইচ্ছায় করেছি। এই নিয়ে কষ্ট পেও না তুমি। তো এখন রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বাকি তোমার ইচ্ছা রুবা। বলে হাসলো মাহি। রুবা লজ্জা পেয়ে ওর মুখ অন্য পাশে নিয়ে হাসছে। এখন মিসেস মাহি রাজগর, আপনি কি আমার চায়ের কাপ থেকে নিবেন একটু চা? একা খেতে খারাপ লাগছে। বউ আনছে আমার জন্য, তুমি খাও। আনুক না হয়, তখন আবার তোমারটা থেকে খাবো। রুবা মাহির বাড়িয়ে দেয়া কাপ নিয়ে চুমুক দিল।